টাঙ্গুয়ার হাওরকে আপনারা কিভাবে দেখেন জানি না, তবে প্রতি বছর বর্ষায় হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ আমার কাছে একটি নেশা। আর প্রতিবারই টাঙ্গুয়ারে দেখেছি এর ভিন্ন ভিন্ন রূপ, এবারেও তার ব্যতিক্রম কিছু না। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে প্রতি বছর একবার হলেও চেষ্টা করি এই টাঙ্গুয়ার হাওরে আসার এবং বিভিন্ন বোটের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার। সেই ধারাবাহিকতায় এবারও এসেছি। এই ঘাটে আরও বেশ কয়েকটা বোট ভিড়ানো আছে, তো আমাদের বোট খুব সম্ভবত এটাই। এই যে দ্য ক্যাপ্টেন। আর বোটটা যদি একটু পাশের থেকে দেখাই, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট বোটের সাইজটা কিন্তু বেশ বড়। এর আগের বার যে বোটগুলোতে এসেছি সেটার তুলনায় এটা সাইজ বড়। আর আমি এখন ঠিক বোটের সামনে দাঁড়িয়ে আছি, দ্য ক্যাপ্টেনের সামনে, সম্ভবত সামনে লবি। আমি ছবিতে দেখছিলাম ওদের ফেসবুক পেজে। এই পাশ দিয়ে উঠে গেছে ছাদে ওঠার সিঁড়ি। এখানে একটা দেখছি ঘুঘু পাখির বাসাও আছে। বাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু? আলহামদুলিল্লাহ। শাহরিয়ার ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনার সাথে আমার দেখা হচ্ছে প্রায় 2 বছর না? 2 বছর পর। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, না না কোনো সমস্যা হয় না। এটা লবি। দিস ইজ দ্য লবি। ওয়াও, লবি মোটামুটি রেডি, সকল গেস্ট হিসেবে আপনি এসে বসেন। এইটা হচ্ছে লবি। আমি কি মানে কোনো হোটেলে আসলাম নাকি এমনটা ফিল হচ্ছে। দেখেন কত সাজানো গোছানো একটা লবি। এই হাউস বোটে এসিও আছে, মানে আমি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করব একটা এসি হাউস বোট। দেখা যাক এই এক্সপেরিয়েন্সটা কেমন হয়। ওয়েলকাম টু দ্য ক্যাপ্টেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চেস খেলতে পারবেন, কার্ড খেলতে পারবেন, সব কিছু কিন্তু বোটেই আছে এই আয়োজন। গিটার আছে। গিটার কি কেউ প্লে করে এখানে? জি, আমাদের এই ম্যানেজমেন্টে আছে, গিটারিস্ট আছে, গান শোনাবে, বিনোদনের ব্যবস্থা আছে। মানে এই বোটেই আছে গিটারিস্ট? আমাদের ক্যাপ্টেন হাউস বোটে জমে যাবে। দুই পাশেই রুম না? জি জি, দুপাশে রুম। আমাদের টোটাল মোট 7টা কেবিন এন্ড দিস ইজ দ্য 102। 102। এই যে 102 ক্যাপ্টেন বারবোসা। কি ব্যাপার, এরকম নাম কেন? এটা আমাদের ব্রিটিশ ক্যাপ্টেনদের নাম। এটা হলো ক্যাপ্টেন কলম্বাস। ও আচ্ছা, ক্যাপ্টেনের নামে সবকিছু রাখা। ওয়েলকাম, দিস ইজ ইওর কেবিন। দিস ইজ দ্য এসি কেবিন উইথ অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ ব্যালকনি। ওয়াও, একটা হাউস বোটেও যে এমন কিছু হইতে পারে। গ্রেট গ্রেট। আগামী 48 ঘন্টার জন্য এটাই এখন আমার ঘর বাড়ি, এটাই এখন সংসার। 48 ঘন্টা এই বোটে থাকবো এবং বোটের জানালা দিয়েই হাওর বিলাস করতে পারবো। এই যে বাহির থেকে হাওরটা দেখতে পারবো। তারপরে এই পাশে যদি দেখা একটা বারান্দাও আছে। এই বারান্দার পার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। রুমের সাথে অ্যাটাচ বারান্দা। বারান্দাতেও দেখেন এরকম লাইটিং করা, দারুণ। এটা হচ্ছে ওয়াশরুম। হাই কমোড আছে, বেসিন, সবকিছু ওয়াশরুমে, শাওয়ারও আছে। আমাদের টোটাল 7টা কেবিন, 4টা এসি কেবিন আর 3টা নন এসি। এইটার ডেকোরেশন আবার আলাদা না? জি, সেম। রুমের সাইজ, বেড সাইজ সবকিছু সেম। বারান্দা সবকিছু একই, শুধু ডেকোরেশনটা আলাদা। আমাদের 5 জন 6 জন গ্রুপ যারা আসবেন। হ্যাঁ, এই যে এইরকমই কিছু একটা চাচ্ছিলাম। এটা হচ্ছে যারা গ্রুপ আসবেন 5-6 জন, অ্যাটাচ ওয়াশরুম সহ। খুবই সুন্দর। এই যে 2টা বেড আছে এখানে, এই পাশে একটা এই পাশে একটা, এবং বেড সাইজগুলোও কিন্তু আপনি একটা হাউস বোটের বেড হিসেবে যদি তুলনা করেন তাহলে কিন্তু বেশ বড় সাইজের বেড। এবং প্রত্যেকটা রুমের ডেকোরেশনই আলাদা আলাদা। এখন যদিও লাইট টাইট জ্বালানো নাই, তবে এই যে এখন জ্বালাই দিছে, দেখেন কত সুন্দর লাগছে এখন। আসেন এবার বোটের ছাদটা দেখায় আপনাদের। এই হচ্ছে বোটের ছাদ। এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, অনেক ধরনের গাছ আছে এখানে। তারপরে যখন ওয়াচ টাওয়ার বা জাদুঘাটা নদীতে থামা হবে তখন এরকম বোট থেকে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হবে। এই পাশে ছোট্ট একটা সিঁড়ি আছে, এটা খুব সম্ভবত কিচেনের। দেখি কি এদিকটাই কি অবস্থা। এখানে একটা থাই গ্লাস দিয়ে দিয়েছে যেন সামনে এই ইঞ্জিনের সাউন্ডটা না যায়। আর এই পাশটা যদি দেখাই, এখানে কিন্তু একটা ফ্রিজও আছে। আপনারা চাইলে এখান থেকে ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে পারবেন। তারপরে বাজার সদাই সব করে রাখা। আর এই পাশে রান্না বান্না।
আজকে কি রান্না হচ্ছে? আজকে রুই মাছের ভুনা হবে, হ্যাঁ, তারপরে গুঁড়ো মাছ ভাজি, শুকনো ভাজি আর কি তেলের উপরে, তারপরে আলু ভর্তা, শুটকি ভর্তা, সবজি, তারপরে মুরগির মাংস। লাইফে এই ভ্রমণের সুবাদে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, দেখার কোনো শেষ নাই। তার মধ্যে আজকে একটা নতুন জিনিস দেখলাম, বোটে থেকেও সে হাঁস পালে, এবং হাঁস পালার সিস্টেমটা দেখেন। এই যে একটা কি বলে এটারে, রাজাস, হ্যাঁ না, এই যে যার মধ্যে রাখছেন কাঁচা কাঁচা খাঁচা, এই খাঁচার মধ্যে সে হাঁস রাখছে চারটা হাঁস সে পালে, এবং পানির মধ্যে এইভাবে ডুবায় রাখে হাঁসগুলো যেন কোনো দিকে না যাইতে পারে। ভাসমান নৌকায় এখন আছে এক জায়গায়, কালকে থাকবে আর এক জায়গায়। এই হাঁসগুলো তার সাথে সাথে এভাবে চলে যাচ্ছে। সকাল 10টা বাজে আমাদের বোট এখন ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। আর গতবারের তুলনায় এবার হাওরে পানি বেশ ভালোই মনে হচ্ছে। তারপরেও যখন ওয়াচ টাওয়ারে যাব, ওয়াচ টাওয়ারটা দেখলে বুঝতে পারবো আসলে পানি কতটুকু কম বা বেশি। তো যাই হোক, সকালের নাস্তা চলে এসেছে, খিচুড়ি সাথে বেগুন ভাজি, শসা, আর এইটা হচ্ছে আচার আর সাথে ডিম। জানালার পাশে বসে হাওর দেখতে দেখতে এই নাস্তাটা এখন সেরে ফেলবো। ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এদের যাতায়াত মাধ্যম হচ্ছে নৌকায় করেই যাতায়াত করে, এবং প্রায় 100টির মতো গ্রাম এই হাওরকে কেন্দ্র করেই কিন্তু জীবিকা নির্বাহ করে। হাওর দিয়ে যেতে যেতেই তাদের জীবন জীবিকা সবকিছুই এখান থেকে চোখে পড়ছে। এই যে এই পাশে একটা সরকারি স্কুলও আছে, স্কুলের বাচ্চা কাচ্চারাও দাঁড়ায় আছে স্কুলের সামনে, সবই দেখতে পাচ্ছি। একদম ঠিক ওয়াচ টাওয়ারের সামনে আমাদের বোটটা ভিড়াই দিছে। ওয়াচ টাওয়ারের সামনে আছি, আর আমাদের বোটের সামনে দেখতে পাচ্ছেন এই যে সব নৌকা কিন্তু চলে আসছে ডিঙি নৌকা নিয়ে। এখানকার লোকাল বাচ্চা কাচ্চারা এই আশেপাশে বন জঙ্গল এগুলো সব ঘুরায় দেখায়। আর এদেরও কিন্তু ডিমান্ড আছে। এদের ডিমান্ডটা তৈরি হয় কিভাবে, যে যত ভালো গান শুনাইতে পারে, এন্টারটেইন করতে পারে, তার ডিমান্ড এখানে বেশি। ইতিমধ্যে এদের মধ্যে অনেকে গান গেয়ে ভাইরালও হয়ে গেছে। তো আমরা এমন একজনকে পেয়েছি আজকে যে অলরেডি ভাইরাল হয়েছে এই হাওরে গান গেয়ে। এই তুমি কে? বাঁধন। সাগর ভাই হচ্ছে আমাদের আজকের গিটারিস্ট, সে আমাদেরকে এন্টারটেইন করবে এই বোটে করে। তোমায় জলপানো করিতে দেব, জলপানো করিতে দেব, শালিক রাহানের কিরারে হাত চাইরা দেও সোনার দেওরারে। আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, হাত চাইরা দেও সোনার দেওরারে। এই ওয়াচ টাওয়ারটা দেখে বোঝা যাচ্ছে এবার কিন্তু পানি বেশি আছে। তো এই হাউস বোটের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তাদের নিজস্ব গিটারিস্ট আছে, এবং সব সময় আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে এভাবে এন্টারটেইন করছে। আমার মন কাঞ্চন
সাদা ভাত, রাইস, দেন চিকেন, দেন হাওরের হলো দেশি গোয়াল মাছ, মাছের পোনা, সবজি, মিক্স সবজি, ভেজিটেবল, ডাল, আলু ভর্তা, এবং পাঙ্গাস মাছ। I'm taking a cue from the seasons, ebb and flow, come what may. Seasons don't care who they're pleasing, they just take. ঘড়িতে এখন সময় 4টা বাজে। আমরা মাত্র ঘাটে এসে পৌঁছালাম। এই পাশে আমার ঠিক হাতের এই পাশে আছে নীলাদ্রি লেক, আর এই পাশে লাকমাছড়া। এখান থেকে আপনারা এই যে বাইক ভাড়া নিতে পারবেন। বাইক ভাড়া কত করে নেন আপনারা? 200 টাকা করে নেই, কিন্তু স্টাফদের জন্য 150 টাকা। যারা বোটের স্টাফ তাদের জন্য একটু কম। বাইকে আমরা মোট 4 জন উঠছি। আমাদের ড্রাইভার ভাই তো একদম উঠতে উঠতে মানে এই যে টাঙ্কিটা যে থাকে তেলের টাঙ্কি, এটার উপরে উঠে গেছে 3 জন। তো ফার্স্টে যাব লাকমাছড়া, দেন লাকমাছড়া ঘুরে নীলাদ্রি লেকে যাব। কি আপনারা পান নাই? আমার পেছনে ওই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। আজকে রাত্রি যাপন করব এখানেই, মেঘালয়ের কোল ঘেঁষে বয়ে চলা নীলাদ্রি লেকে। দাদু কেমন লাগছে? এত চুপচাপ কেন দাদু? প্রকৃতি নিশ্চুপ, অনুভূতি সেই রকম। একদম কুয়া, মেঘালয় পাহাড় ঘিরে যে গেছে যে ঝর্ণা ঠান্ডা কুয়োর দিকে যাচ্ছি। লাকমাছড়া ঝর্ণা বলে, একদম শীতল পানি। সাথে থাকবেন, চলুন। লাকমাছড়া এর আগে 2-3 বার গেছি, তবে লাকমাছড়ার কয়েকটা স্পট আরও নাকি আছে দেখার মতো, যেটা আমি জানতাম না। আজকে জানলাম যে আরও কয়েকটা জায়গা আছে, দেখি ওই জায়গাগুলো আজকে এক্সপ্লোর করার ট্রাই করব। লাকমা বাজার খুবই ছোট্ট একটা বাজার। এখন বৃষ্টি হওয়ার কারণে এই যে এখানে পানি জমে গেছে। সাড়ে আটটার পরে বাইকের পথ এই পর্যন্তই, বাকিটা এখন হেঁটে যেতে হবে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন একদম কাছেই চলে আসছি লাকমাছড়ার। এই পাশে মেঘালয়ের পাহাড়, আর ওই পাশে একটা বিএসএফ ক্যাম্প আছে। এখানে দায়িত্বরত বিজিবি আমাদেরকে সতর্ক করে দিল যে এখানে ড্রোন উড়ানো যাবে না, ফার্স্টে এটা বলে দিছে। আর সামনে একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডের পরেও যাওয়া যাবে না, মানে আমাদের একটা সীমানার মধ্যে থেকেই সব কিছু দেখতে হবে। এখন এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এর পরে যাওয়ার নিষেধ, আমাদেরকে সতর্ক করে দিল। এরপরেও অনেকে যাচ্ছে, যে এগুলো নিয়েই কিন্তু আসলে ঝামেলাটা বাঁধে। এর জন্য ড্রোন ফ্লাই করতে দেয় না, অনেক ঝামেলা আমরা পড়ি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন বাইক ধুচ্ছে। এই পানিটা কিন্তু ঝিরি হয়ে একদম মেঘালয় থেকে চলে আসছে বাংলাদেশে, এবং এই পানিটা খুবই ঠান্ডা। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা কিন্তু ভারতের মধ্যে। এই পাশে ভারতের এই যে লাইটের ল্যাম্প পোস্টগুলো আছে, এগুলো রাতে জ্বালায় দেওয়া হয়। ইনফ্যাক্ট ওই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো সবই ভারতের। ওই যে ওখান দিয়ে কাঁটাতার চলে গেছে দেখতে পাচ্ছেন। এই যে ল্যাম্প পোস্টগুলো জাস্ট খেয়াল করেন, বুঝতে পারবেন এই ল্যাম্প পোস্টের নিচেই হচ্ছে কাঁটাতার। এই কতগুলো পাথর উঠাবেন তাতে? 1 বস্তা কালা পাথর এগুলা? দেখি একটা পাথর দেখান আমাকে। এই কালা পাথরগুলো তুলছেন বালু থেকে? হ্যাঁ। ও, এই পাথরের কি দাম বেশি? ও, এর জন্য আপনি বালু থেকে 1 বস্তা তুলতে পারবেন সন্ধ্যার মধ্যে? বাহ, খুব সুন্দর। এখানে নাকি একটা বিখ্যাত কূপ আছে, সেই কূপটা আমি যদিও দেখি নাই। ওই কূপের পানি সবাই খায়। এই যে এটা টেকের ঘাট, অনেক বিখ্যাত আমাদের এলাকার পাশ। বর্তমানে কলেজও উন্নীত হয়েছে, অনেক পুরাতনীয়। এই কুয়াটা কিন্তু একদমই ভারত সীমান্তের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সীমানা রেখার একটা সতর্কীকরণ সাইনবোর্ড দেয়া আছে। আর ঠিক এই যে এই পাশটায় হচ্ছে কুয়া, সীমান্তের কতটা কাছে।
এই যে আমরা এখন চলে আসছি কুয়ার ঠিক সামনে, যেটা ভারত সীমান্তের একদম দ্বার প্রান্তে এই কুয়ার অবস্থান। কয়েকজন ভাইকে এখানে দেখতে পাচ্ছি, তারা গোসল করছে। ভাই, পানি কেমন এখানকার? আচ্ছা, দেখি একটু। অনেক ঠান্ডা। এই হচ্ছে কুয়ার সেই উৎপত্তি স্থল। এখান থেকে কুয়ার পানি, এই যে আপনি লক্ষ্য করলে দেখবেন এটা নিচ থেকে হ্যাঁ হচ্ছে খুবই মানে অল্প অল্প করে পানি উঠা, যেই পানিটা পাহাড়ের হচ্ছে আপনার বালি পাথর কয়লা সব কিছু থাকার পরে পানিটা এখান দিয়ে বেরোয় এবং এটা 12 মাসে এখান দিয়ে হচ্ছে পানিটা এই উঠে। পানি কি কখনো বন্ধ হয় না? আপনি তো এখানকার স্থানীয়। না, এখানকার পানিটা বর্ষাকালে একটু বেশি, তো আপনার শীতে কম। শীতকালে পানি থাকে কিন্তু একটু কম থাকে। আচ্ছা, এইবার একটু বলেন যে এই কুয়াটা কি জন্য এত বিখ্যাত? কাছে আসেন। পানির চিহ্ন নাই, পানি আসতেছে এরকম চিহ্ন নাই, কিন্তু এটা পাহাড়ের ভিতর থেকে আসে। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সেই কুয়াটি, যে কুয়ার পানি কখনো বন্ধ হয় না। এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে যেটা শুনলাম, পানিটি খুবই স্বচ্ছ, ঠান্ডা। ইনফ্যাক্ট পানি কিন্তু একদম টলটলা পরিষ্কার। এই কূপের সন্ধান পাইছি স্থানীয় মানুষদের কাছে। পানিটা চলমান, খুব ঠান্ডা পানি, ভালো পরিষ্কার পানি। এই পাশ থেকেও কিন্তু পানি বের হচ্ছে। এটা আসলে মানুষের ধারণার বাইরে, কারণ যেহেতু পাহাড়ের ভিতর থেকে উপরে কোনো পানির উৎপত্তি নাই, এটা নিচ থেকে উঠতেছে, তো অতএব এটা আল্লাহ রহমতের পানি। এই কূপের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, আসলে যে কারোই ভালো লাগবে। খুবই মনোরম একটা পরিবেশ। আর এইটার লোকেশন যদি বলি, এই পাশেই হচ্ছে শহীদ সিরাজি লেক, মানে যেটাকে আমরা চিনি নীলাদ্রি লেক নামে। এখন আমি দাঁড়িয়ে আছি নীলাদ্রি লেকের প্রথম যে টিলা। এই যে এই ছাতাটা দেখা যাবে, আবার সামনে আর একটা ছাতা আছে, এই পাশে একটা গাছ আছে সুন্দর। দারুণ একটা পরিবেশ এখানকার। চলুন এবার সবাই মিলে এই পরিবেশটাকে উপভোগ করি। তোমার দুঃখ চুলে ঘুম আসে না, ঘুম